প্রিয়তমা স্বামীর থেকে পাওয়া ডিভোর্স পেপারটা হাতে নিয়ে হতভম্ব আনলে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে অষ্টাদশী কন্যা চিত্রলেখা। আখিজোড়া ফানিতে টইটুম্বুর এই বুঝি গাল বেয়ে ঘুরিয়ে পড়ল। কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে আসছে বারবার। শরীরটা অসাড় হয়ে পড়েছে, হেঁটে ঘর অব্দি যাওয়ার ক্ষমতাটুকুও অবশিষ্ট নেই। এই এক জীবনে তবে এটারই বাকি ছিল। এখন কোথায় যাবে মেয়েটা? 3 কিলোয় যে নিজের বলতে কেউ নেই, না আছে তো অসুস্থ শয্যাশায়ী বাবা, সৎ মা, আর ওই যে 2 বোন, এক ভাই আছে। খোঁজ না নিক, ওকে দেখতে না পারুক, তবুও তো তারা আছে। কিন্তু তাদের কাছে যে ওর ঠাঁই মিলবে না। বুক ফেটে কান্না আসছে চিত্রলেখার। এই কুকিল কালো রূপ নিয়ে একটা সোনার মতো সংসার পেয়েছিল, কিন্তু সেটাও পোড়া ভাগ্য ছেড়ে দিল। মানুষজন যে ওকে থুতু করবে, এখন কি করবে? গলায় পাশ দিবে নাকি তবুও যে মুক্তি মিলবে না? ওপারে কি জবাব দিবে আল্লাহর নিকট? ম্লান মুখে আকাশ কুসুম ভাবনায় বুধ হয়ে পড়ল চিত্রলেখা। ওর থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে ডাকপিয়ন সামাদ ভাই, চিত্রলেখার পরিচিত। ওর আব্বার গ্রামের ছেলেটা। শহুরেবাবু চিঠি তো সামাদ ভাইয়ের হাত দিয়েই পায়, এমনকি ওকে পড়ে শোনায়। অশিক্ষিত চিত্রলেখার যে এটা একটা শব্দ পড়ারও সামর্থ্য নেই। চিত্রলেখার খুব শখ ছিল পড়াশোনা করবে, ডাক্তার হবে, গ্রামে বিনা পয়সায় চিকিৎসা সেবা প্রদান করবে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। সামাদের ভীষণ কষ্ট অনুভব হলে চিত্রলেখার জন্য ডাকলো, ওই চিত্রা, এখন কিতা করবি? সম্বন্ধে এই প্রশ্নগুলো প্রবেশ করতে দেন চুত হলো মেয়েটা। এতক্ষণে একটু নড়ে চড়ে দাঁড়ালো। শরীরে জড়ানো একটা পুরনো ছেঁড়া শাড়ি, যা দিয়ে বড় একটা গোমটা টানা, মুখটা ঢাকা পড়ে আছে। তার আড়ালে হাতের কবজি অব্দি ডেকে রেখেছে বড় হাতের জোয়াতালি দেওয়া একটা ব্লাউজ। কণ্ঠস্বর রোধ হয়ে আসছে। বার কয়েক চেষ্টা করেও কথা বলতে পারল না চিত্রলেখা। অতঃপর নিজেকে একটু সময় দিল। কিছু সময় নিয়ে নিজেকে সামলিয়ে নিল। মই কিচ্ছু জানি না সামাদ ভাই। তৎক্ষণাৎ দূরের মসজিদ থেকে ভেসে আসা আজানের ধ্বনিতে হুড়মুড়িয়ে উঠে বসল চিত্রলেখা। মুহূর্তে দরদরিয়ে ঘেমে উঠল। আলগোছে শাড়ির আঁচল উঠিয়ে কপাল সহ সম্পূর্ণ মুখ মুছল। আচমকা পানির পিপাসায় গলা বুক শুকিয়ে এলো। পাশে নিভে নিভে আলোয় জ্বলতে থাকা হারিকেনটা হাতে তুলে নিয়ে ঘরের এক কোণে রাখা কলসের দিকে অগ্রসর হলো। কলসের পাশেই পানির গ্লাস রাখা আছে। ওখানে বসে ডক ডক করে 3 গ্লাস পানি খেয়ে নিল মেয়েটা। এতক্ষণ একটু দাতস্থ হলে এটা তাহলে নিছকই স্বপ্ন ছিল, বাস্তবতা নয়। শান্তির একটা বড় শ্বাস ফেলতে নিচ্ছিল। তক্ষুনি স্মরণ হলো মুরব্বীদের বলা একটা কথা, ফজরের সময় দেখা স্বপ্ন নাকি সত্যি হয়। তবে কি এটাও? আর ভাবতে পারল না চিত্রলেখা। শান্তির শ্বাসটুকু দীর্ঘশ্বাসে পরিণত হলো। বুক ব্যথা ক্রমশ বাড়ল। মনের মাঝে এক আকাশসম অস্থিরতা নিয়ে উঠে দাঁড়ালো। এগিয়ে গেল দরজার দিকে। ফজরের নামাজ পড়তে হবে, তারপর আবার সংসারের কাজ আছে। ঘুমানোর সুযোগ আর নেই। সারাটা দিন ভূতের ব্যাগার গাঁটতে হবে, সাথে শাশুড়ি ননদের কটূক্তি তো ফ্রি। এই মাগির জি, ঘুম থেকে উঠ, আর কতক্ষণ ঘুম পড়বি? সকাল কি এখন হইছে? সংসারের কাজকাম কে করব? কাল্লা নাগিনীর শরীরে আরামের শেষ লাই। বিষাক্ত কথাগুলো কর্ণগোচর হতে চিত্রলেখা তৎক্ষণাৎ উঠে বসলো। মাথাটা জিম ধরে আছে। অসহনীয় এক যন্ত্রণা দাপিয়ে চলেছে মস্তিষ্কের প্রতিটা নিউরনে। নামাজ পড়ে যখন দুটো এটে এসেছে সেই বিষয়ে অবগত নয় চিত্রলেখা। ওর শাশুড়ি জাবেদা বেগম একভাবে গালি দিয়ে চলেছে ওকে। এই পর্যায়ে দরজার ওপাশ থেকে বিকট শব্দ ভাসমান হতেই চিত্রলেখা নিজেকে কোনো রকমে ঠিকঠাক করে সেদিকে পা চালালো। দরজাটা খুলতে শাশুড়ির রণমূর্তি দেখে চোখের পর্দায় বাসল। শুকনো ডুব গেল চিত্রলেখা। আপনার ঘুম ভাঙ্গিয়াছে মহারানী? উঠানে পায়ের দুটো ধুলো দিলে নিজের দৈন্য মনে করিতাম। বেলা কত হইয়াছে, হুঁশ আছে আপনার? মোর শরীরটা ভালা লাগতাছে না। সকালে উঠা কখন যে আবার ঘুম আসি গেছে, মোর হুঁশ নেই। মুই এখনই সবটা কইরা দিতেছি। শাশুড়ির মুখ নিষ্কৃত। তিক্ত বানগুলো
হজম করে নরম কণ্ঠে প্রত্যুত্তর করল চিত্রলেখা। মেয়েটা বরাবরই নরম স্বভাবের, এত কথা শুনিয়ে অপর পক্ষ দমল না। দাঁতে দাঁত পিষে তাচ্ছিল্য করে বলল, এই কাল্লা পেতা শরীরে আবার অসুখও হয়, মরতে পারস না তুই? তোরে বিয়ে কইরা মোর সোনার লাহান ফোলাটার কপাল পুড়িয়েছে, চোখের সামনে থেকে দূর হ, যা কাজ কইরা রান্না বসাগা, খিদের জ্বালায় মোর মাইয়াটা কান্তাছে। কথাগুলো বলে জাবেদা বেগম নিজেই ধূপধাপ পা ফেলে ওখান থেকে চলে গেলেন। চিত্রলেখার চোখ বয়ে কয়েক ফোঁটা পানি নিঃশব্দে জড়ে পড়ল। পরক্ষণে শাড়ির আঁচল দিয়ে সম্পূর্ণে তা মুছে নিল। জিম ধরা মাথা যন্ত্রণা নিয়ে হাতের কাজ করতে উদ্যত হলো। তাছাড়া উপায় নেই, মেয়েটা নিজের ভাগ্যকে মেনে নিয়েছে অনেক আগে। ভাগ্যে যা আছে তা হবে, খণ্ডানোর সাধ্য কার আছে? বাড়ির সকল কাজ সেরে বাড়ির পিছনে পুকুর ঘাটে রাতের এটো বাসনপত্র ধুতে এসেছে চিত্রলেখা। এগুলো ধুয়ে নিয়ে যে এই রান্না বসাবে, শরীর মৃদু কাঁপছে, হয়তো জ্বর আসবে সেটারই আভাস দিচ্ছে। তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই মেয়েটার। সবার কথা ভাবতে যে নিজেকে নিয়ে ভাবার ফুসরত মেলে না। হাতের কাজ প্রায় শেষ, অমনি কোথা থেকে দেড়ে এসে ওর পাশে শান বাঁধানো সিঁড়িতে বসে পড়ল কাব্যতা। চিত্রলেখা গাঁড় ঘুরিয়ে পাশে চাইল। কাব্যতাকে দেখতে ম্লান মুখটা উজ্জ্বল হয়ে উঠল। এই জগতেই একটা মানুষই আছে যার কাছে চিত্রলেখা মন খুলে সবটাও বলতে পারে। ওর থেকে বয়সে একটু বড়ই হবে, কিন্তু আচরণ সমবয়সীর মধ্যে, খুব ভালো বন্ধু ওরা দুজন। বিয়ে হয়ে এসে একটা মানুষকে নিজের বলতে পেয়েছে চিত্রলেখা। এই কোকিলা, তোর মনটা ভালো আসেনি? কোকিলা সম্বোধনটা চিত্রলেখার খুব প্রিয়। কাব্যতা ওকে প্রথম থেকে ভালোবেসে এই নামে ডেকেছিল। ও জানতে চাইলে বলেছিল ও দেখতে কোকিলের মতোই কালো, কিন্তু কণ্ঠস্বর এতটাই সুমধুর যা একবার শুনলে বারবার শুনতে মন চাইবে। তাই নাকি এই নাম দিয়েছে? কাব্যতা স্পষ্টভাষী, কথাতে কোনো মশলা মেশাতে জানে না। যা সত্য সেটাই মুখের উপর বলে দেয়। চিত্রলেখা সেদিন প্রাণ খুলে হেসেছিল। হয়তো জীবনে সেই প্রথম কেউ একজন ওর ভেতরে লুকিয়ে থাকা সৌন্দর্য উপলব্ধি করতে পেরেছিল। তাই চিত্রলেখার মুখের হাসি বাড়লো। ভালো আছি আপা, তুমি ভালো আছো নি? আসি রে, তোর মুখ দেখে মনে হইতেছে কিছু একটা হইয়াছে। আবার ওই শাকচুন্নিরা তোর কথা শুনেছে, তাই না? এই কথায় চিত্রলেখার মুখটা শুকিয়ে এলো, হারিয়ে গেল আনন উজ্জ্বল করে তোলা হাসিটুকু। ছোট্ট করে বলল, না আপা, আমারে মিথ্যা কইবার চেষ্টাই করিস না কোকিলা। আমি তোর খুব ভালো কইরেই চিনবার আছি। একটা দিন ওগোর পিঠের লাথি ভাঙলেই সবটা সোজা হইয়া যাইব। সারা জীবনের মতো চুলকুনি সব মিটে যাইব গা। আরে ওসব বাদ দাও আফা, সবটাই মোর কপাল, মুই মাইন্যা লইছি সব। কপালের নাম কইয়া সারাটা জীবন ওগোর লাথি জাটা খাইয়া আসা। আর সেই মানুষে যে একটা বিয়া কইরেছে সেইটাই বোধ হয় বুইলাইকেছে। শহুরেবাবুর প্রসঙ্গ উঠতে চিত্রলেখার মুখটা শুকিয়ে একটুখানি হয়ে এলো। কতগুলো মাস দেখে না মানুষটাকে, চিঠিও পায়নি, প্রায় 2 মাস হতে চলল। তার উপর আজ ভোর রাতে দেখা ভয়ঙ্কর এক স্বপ্ন মস্তিষ্কে জেঁকে বসে আছে। সব মিলিয়ে আবারও বুক কেঞ্জুড়ো অশান্তি ছড়িয়ে পড়ল। কাব্যতা পুনরায় প্রশ্ন ছুড়ল, মিনছে চিঠি দিছি পাঠাইছিনি? পাঠাইলাই আপা, ছোট্ট করে উত্তর দিল চিত্রলেখা। আমার কথাটা মিলাইয়ে নিস কোকিলা, ওই মিনছে নতুন লাং ধইরাছে, নইলে 8টা মাস বিয়া কইরা বউ রেখে কেমনে থায় শহুরে? শরীরটানো হলাই মিনছের, ওই খোরাক কেমনে মেটাই গে? কাব্যতার এমন খোলামেলা কথায় চিত্রলেখা বেশ খানিকটা লজ্জা পেল। পরক্ষণে বুকের বাম পাশে চিনচিনে ব্যথা অনুভব করলো। কত কিছু মানুষ পটে বাসলো। আনমনে বলে বসলো, শহরবাবু আমারে ভুলবার পারে লাই আপা, ঠিক চিঠি লিখা পাঠাইব। বাস্তবতার জন্যে হয়তো, ব্যস্ততার জন্যে হয়তো চিঠি লিখবার পারতাছে না, হয় চিঠি লিখবার জন্যে সারাটা দিন রাত লাইগা যায়। তুই বোকাই রয়ে গেলি রে কোকিলা। কাব্যতার কণ্ঠতেই ফুটে উঠেছে একরাশ আফসোস। সবটুকু কেবল চিত্রলেখাকে নিয়ে। চিত্রলেখা জানে আপার সাথে কথাতেও পারবে না, তাই চুপ থাকাই শ্রেয়। সত্য বলতে শহরের বাবুর নামে কেউ খারাপ কিছু বললে ওর সহ্য হয় না। প্রথম ভালোবাসা, স্বামী বলে কথা,
জগৎ সংসারে আল্লাহর পরে মেয়েদের কাছে স্বামীর ঊর্ধ্বে আবার কোনো কিছু আছে নাকি? একমাত্র ওই মানুষটার জন্যই এখানে 3 বেলা ঠিকমতো না খেয়ে ভূতের মতো সারাদিন খেটে মাটি কামড়ে পড়ে আছে। কাব্য তারও কিছু বলতে নিচ্ছিল ঠিক, কিন্তু জানালা দিয়ে জাবেদা বেগম চিত্রলেখাকে ডাক দিতেই থেমে গেল। চিত্রলেখা নিজেও আর দাঁড়ালো না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আছে পাছে যদি আবার ঝামেলা করে বসে। শাশুড়ি আপার থেকে বিদায় নিয়ে তড়িগড়ি করে বাড়ির দিকে ছুটল। সেদিকে এক দৃষ্টিতে সে রইল কাব্য, তার তাচ্ছিল্য হাসলো। মানুষ যে এতটা বোকা হতে পারে সেটা চিত্রলেখাকে না দেখলে ওর জানাই হতো না। চোখের সামনে সবটা পরিষ্কার, তবুও তা দোয়াশা করে রাখা। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পরের মুহূর্তে কারোর কথা মনে পড়তে উঠে দাঁড়ালো। 2 হাতে দুটো বেনুনি নাচাতে অবস্থাতে প্রস্থান করলো। আপন মনে গান গেয়ে চলেছে গুনগুনিয়ে। জানালার আড়ালে থাকা দুটো চোখের তীক্ষ্ণ দৃষ্টি নিবিদ্ধ। কাব্য তার প্রস্থানের দিকে অদর বাঁকিয়ে ক্রূর হাসল। চিত্রলেখা উঠানে পদযুগল রাখতে লাঠি হাতে তেড়ে আসলেন জাবেদা বেগম। শাসিয়ে উঠলেন, ওই মাগির লগে তোর কি কপাল পুরি? কইছিলাম না ওর থেকে 14 হাত দূরে রবি? শুনিস নাই কেন? এ লাঠি একখান ভাঙ্গা দিয়ে তো ফিট দেয়, তখন বুঝবি। ওর লগে মিচ্ছা ফাইক্কা যাইতাছস দেখি। চিত্রলেখা চোখ নামিয়ে অনেক আগে মা বেঁচে থাকতে সবসময় বলতেন, বড়দের সম্মান করবি চিত্রলেখা, সমীহ করে চলবি, তাদের প্রয়োজনে 1-2টা মায়ের খাবি, তবুও তর্কে জড়াবি না কখনো। মায়ের বলা সব কথা চিত্রলেখা অক্ষরে অক্ষরে পালন করে। মায়ের হাতে সযত্নে তৈরি একটা নিষ্পাপ সত্তা চিত্রলেখা। মেয়েটা ভেবেছিল শাশুড়ি নামক মানুষটা সত্যিই তেরোর গায়ে হাত তুলবে, কিন্তু ওকে ভুল প্রমাণিত করে তুলল না। তবে ওটার হাতে খড়ি কয়েক মাস আগেই হয়েছে। বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় কপালে জুটেছিল কাঠের বাড়ি। এই কথা চিত্রলেখার জাবেদা বেগম ব্যতীত কেউ জানে না। শুধু বদ্ধ ঘরের একটা কলস এবং একটা গ্লাস ওটার প্রত্যক্ষ সাক্ষী ছিল। মৃত্তিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চিত্রলেখা। বুকটা অজানা এক ভয়ে থেকে থেকে কেঁপে উঠছে। কি বলবে এখন? পাশে এই কথা যদি কাব্য আপার কানে চলে যায়, বড় কষ্ট পাবে আপা। বেঁচে থাকতে এত বড় পাপ চিত্রলেখা কখনোই করতে পারবে না। বুকটা ভার হলো মেয়েটার। ওকে কিছু বলতে না দেখে জাবেদা বেগম ফের বললেন, আর যদি ওর লগে তোরে দেখি মাগি, তো ফোর ফাড়া কপালে থুক্কু আছে, যা এখন রান্না বসা গিয়ে। আচ্ছা আম্মা। নরম কণ্ঠে চিত্রলেখা জবাব দিল। কিছুক্ষণ চোখ গরম করে ওর দিকে তাকিয়ে থেকে হাতের লাঠিখানা শব্দ করে মাটিতে ফেলে ঘরের ভেতরে চলে গেলেন জাবেদা বেগম। চিত্রলেখা এতক্ষণে চোখ তুলে চাইল, আখিজোড়া জলে পরিপূর্ণ। ফুপিয়ে উঠল মেয়েটা। এখন ভাগ্য কেন হলো ওর পোড়া কপাল আজীবন কি এমনই রয়ে যাবে? শহুরে ভাবি কি সত্যিই ফিরবে না? ওকে নিজের সাথে নিয়ে যাবে না? কথা দিয়েছিল তো। ভীষণ কান্না পেল চিত্রলেখা, তবে কাঁদল না। নিজেকে সামলিয়ে নিল। ঘরমান্তক কপালের গাম মুছে রান্নাঘরের দিকে অগ্রসর হলো। ব্যবসা গরমে জনজীবন বিপর্যয়। আল্লাহর আকাশে বৃষ্টি নেই। মাসখানেক হতে চলল। সূর্যের অসহনীয় তাপে মানুষ, সব প্রাণী, গাছপালা সব নেতিয়ে এসেছে। এরকম চলতে থাকলে এই মাসে নির্গত খাড়া হবে। ইতিমধ্যে ফাটি ফেটে শশীর পুকুরের পানির স্তর ক্রমশ কমতে শুরু করেছে। এই দুর্ভিক্ষ কাটিয়ে ওঠা গ্রামবাসীর জন্য বড় কষ্টের হয়ে দাঁড়াবে। চিত্রলেখা এখনো উনুনের পাশেই আছে। সকালের নাস্তা শেষ করে এখন দুপুরের রান্না চলছে। বাড়ির সবাই খেয়েছে, আরামের ঘুম দিচ্ছে এখন, অথচ ওর পেটে একটা দানাও পড়েনি এখনো। দুপুরে খাবে সবার শেষে। ওই না খাওয়ার মতোই এই পরিবারের শ্বশুর নামক মানুষটাই ওকে যা একটু স্নেহ করে, তবে হিসাব যখন টাকাতে থাকে তখন সেও অমানুষেই পরিণত হয়। শ্বশুর আব্বাস উদ্দিন গেছেন শহরে ব্যবসার সূত্রে। 2-1 দিনের মধ্যেই চলে আসবেন। চুলোয় ডিম আলুর তরকারি ছাপিয়েছে চিত্রলেখা। মাথাটা ভীষণ বার হয়ে আছে, শরীরটা খুব খারাপ লাগছে। হাতের কাজ এগোচ্ছে না। একটু শুতে পারলে ভালো হতো, কিন্তু সেই সুযোগ কোথায়? চুলোয় একটা কাঠের টুকরা দিতেই ওখানে উপস্থিত হলো চিত্রলেখার ননদ তারা। বয়স ওই 15 হবে হয়তো। হাতে একটা গ্লাস দৃশ্যমান আলগোছে, সেটা চিত্রলেখার পাশে রেখে দিল। ফিসফিস করে বলল, ভাবি, এটা তুমি খাইয়া লও, লেবুর শরবত, শরীরটা ভালো লাগবে।
দেখে মনে হইতেছে জ্বর আসিতেছে তোমার। আর হ্যাঁ, ওইসব ভুলেও আমারও কইও না, আমি জায়গা। আজ চিত্রলেখা একটু অবাক হলো, বই কি একটু না, অনেক বেশি অবাক হয়েছে, যার থেকে কখনো কটু কথা ছাড়া আজ অব্দি একটা ভালো কথা শুনিনি। সে ওর খেয়াল রাখছে। কৃতজ্ঞতায় চোখ জোড়া ছলছল করে উঠল চিত্রলেখার। মলিন মুখে হেসে মাথা নাড়ল। আচ্ছা, তারাও কি মুচকি হেসে প্রস্থান করলো। এই জগৎ সংসারের মারফেজ বোঝা বড্ড দুষ্কর। সেখানে ছোট্ট বোকা চিত্রলেখা আর কি বুঝবে, যার মনটাই মাটির মতো নরম। কারোর কাছে একটু ভালোবাসা পেলেই তার নিকট পৃথিবী সুন্দর মনে হয়। ভুলে যায় নিজের জীবনের সবটুকু কষ্ট, নিজের মন গহীনের সবটুকু ভালোবাসা, সব যত্ন ঠেলে দেয় অপর পক্ষকে। হাসি মুখে শরবতটুকু খেয়ে নিল চিত্রলেখা। সকাল থেকে কিছু না খাওয়ার দরুন পেটের মধ্যে কেমন গুলিয়ে এলো সবটা। কিছুক্ষণ জিম মেরে বসে রইল। ও যে এখনো না খেয়ে আছে এটাই তো ভুলতে বসেছিল। দরিদ্রের বুকে আধার নেমেছে, দিনের আলো পুড়িয়েছে, ঘণ্টা তিনেক হতে চলল। তাদের অমাবস্যা চলছে, গুড়গুড়ে অন্ধকার বিরাজ করছে প্রকৃতির জুড়ে। গ্রামের পরিবেশ থমথমে, কোথাও কোনো শব্দের আনাগোনা নেই। কেবল বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে মাটি ও খড়ের তৈরি বাড়িগুলো। নিজের ঘরের মাটিতে বিছানো মাদুরে শুয়ে আছে চিত্রলেখা। মাগরিবের নামাজ আদায় করেই শুয়েছে। কখন যে এশার আজান হয়ে গেছে টেরই পায়নি। পাশেই নিবু আলোয় জ্বলছে একটা হারিকেন, জীর্ণ শীর্ণ কায়া দিয়ে তাপ চুরছে। জ্বরের ঘোরে ঘুঙ্গিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। স্বপ্ন দেখছে ভয়ঙ্কর ধরনের, যা ওকে ওর বিষাক্ত অতীত স্মরণ করিয়ে দিচ্ছে। বয়স শরীর কাঁপতে মৃদু। আচমকা চিত্রলেখার মনে হলো ঘরের দরজা খুলে কেউ একজন ভেতরে প্রবেশ করলো। পরক্ষণে অনুভব করলো কিছু অবাধ্য স্পর্শ, যা ছুঁয়ে যাচ্ছে স্পর্শ কাতর জায়গাগুলো। আরো জড়সড় হয়ে শুলো চিত্রলেখা। ব্যথায় অস্পৃশ্যর আওড়ায়। মরে এভাবে ছুবেন না, তোর এই কাল্লা শরীর আবার কে ছুবরে কপাল পড়ে। হঠাৎ জাবেদা বেগমের কণ্ঠে ঘোর ভাঙল চিত্রলেখা। তবে সাথে সাথে চোখ খুলে তাকাতে পারল না। অনেক কষ্ট, অসহনীয় মাথা যন্ত্রণা নিয়ে আঁখি জোড়া মেলে তাকালো। মুখটা রক্তশূন্য প্রকাশে, আর চোখ দুটো গোলাটে দেখাচ্ছে। আনন্দ জুড়ে মায়া একটা ভাব ছড়িয়েছে। চিত্রলেখার আতঙ্কিত দৃষ্টি ঘর জুড়ে ভাসমান হলো, কিন্তু জাবেদা বেগম ব্যতীত কোথাও কেউ নেই। তাহলে ওটা কি মনের ভ্রম ছিল? জ্বরের ঘরে ভুলভাল ভাবছে বলেই কি এমনটা মনে হলো? হতে পারে, এই বলে মনকে সান্ত্বনা দিল চিত্রলেখা। তাছাড়া প্রত্যক্ষ প্রমাণ নেই তো কোনো। ভাবনার মাঝে শুনতে পেল জাবেদা বেগমের গলা। উঠ, ডিকিনি চিত্রা, একটু খাইয়াল, তোর শরীরটা দেখা ভালো লাগতেছে না, জ্বর আইছে বোধ হয়, ভাত খাইয়ে ওষুধ খাই একটু। চিত্রলেখা চকিত হতভম্ব হয়ে জাবেদা বেগমের দিকে তাকালো। কি সময় তাকিয়ে রইল। পরক্ষণে কি যেন ভেবে তাচ্ছিল্য হাসল। শাশুড়ির মতিগতি সবটাই বুঝলো। কোনো কথা ছাড়াই ব্যথায় জর্জরিত শরীর টেনে তুলে উঠে বসলো। জাবেদা বেগম ভাত মেখে এক লোকমা ওর মুখের সামনে ধরল। চিত্রলেখা মুখে নিল। ঝাল মাখা আর ভাত জ্বরের মুখে বেশ লাগছে খেতে। কয়েকবার খাবার মুখে নিতে জাবেদা বেগম হাসলেন। ইনিয়ে বিনিয়ে বলতে শুরু করলেন, কাল সকাল কইরা তোর আব্বার গ্রামে যাবি চিত্রা, 2,000 টাকা লইয়া আইবি, ঘরে সালা ছাড়তে হইব, খরচগুলো খারাপ হইয়া গেছে গা, তারারও নাকি একটা ড্রেস লাগবে। খোকা তো এখনো টাকা পাঠাইলেই, তোর সৌর শ্বশুর থেকে কবে আইব মুই জানি না, সংসারটা তো চালাইতে হইব মোরে। যে হাত দিয়া ভাত তুইলা মোর মুখে দিতেছেন, ওই হাত দিয়া মোর গলাটা টিপ্পা দেয় না মা, সব ঝামেলা চুকে যাক। মোর আম্মা সারাদিন শুয়ে বসে দিন কাটে, অসুস্থ শরীরটা লইয়া কাম করবার পারে নাই। মা ওই খাটে খাইটে লোকের বাড়িতে কাজ কইরা কোনো রকমের সংসারটা চালায়। তাগের কাছে মুই এতগুলা টাকা কিভাবে চাইবার পারি আম্মা? অস্পষ্ট স্বরে প্রথমে মুখের উপর ফাল্টা জবাব দিল চিত্রলেখা। মাত্রাতিরিক্ত জ্বরের জন্য কথা বেঁধে যাচ্ছে বারংবার। অন্য সময় হলে জাবেদা বেগম হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিতেন, কিন্তু এখন তেমন কিছুই করলেন না। সবটা মুখ বুঝে সহ্য করেন নিলেন, এমনকি উল্টো হাসলেন। কেন, তুই যে ওই যে এটা ভাই আছে না, ওরে গিয়ে কবি। ভাইয়া আব্বাদেরই দেখবার পারে না, আর মোরে কি দেখবো আম্মা? মোর খুনার সংসারটা করতে চাইছ তোর চিত্রা? হাসতে হাসতে জায়গা মতো সূক্ষ্ম তীর ছুড়ে দিলেন জাবেদা বেগম।
চিত্রলেখার বুকটা দক করে উঠলো। ও বেঁচে আছেই তো শহরে বাবুর সাথে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখে ওদের ছোট্ট একটা সংসার হবে, সেখানে কেবল থাকবে সুখ আর সুখ, রবে না কোনো বিষাদ দুঃখ। কে জানতো সেই স্বপ্ন পূরণ করতে এত পোহাতে হবে ওকে। তবে দেহ যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ ঠিক প্রচেষ্টা চালাবে চিত্রলেখা, এত সহজে হাল ছাড়বে না। বাবির থেকে শুনেছিল তালাকপ্রাপ্ত মেয়েদের কোনো দাম নেই এ সমাজে, অন্যদের লাথি উষ্টা খেয়ে আমৃত্যু বাঁচতে হয় তাদের। কেউ বিয়েও করতে চায় না, আর করলেও মোটা অঙ্কের যৌতুক দিতে হয় পাত্রপক্ষকে। এত কিছু ভাবতে যেয়ে আবারও একবার কঠিন বাস্তবতার সম্মুখীন হলো চিত্রলেখা। দারিদ্রতা স্মরণ করিয়ে দিলে ওকে দুঃখ দুঃখ মরতে হবে, তখন না পাবে একুল আর না পাবে ওকুল। মাথা যন্ত্রণা কয়েক দণ্ড ভালো, তার থেকে ঢের ভালো শ্বশুর শাশুড়ির গালমন্দ খেয়ে এখানে পড়ে থাকা। একটা আশ্রয় তো পাচ্ছে। কিছুক্ষণ থম মেরে বসে থেকে ছোট্ট করে প্রত্যুত্তর করল, আচ্ছা মুই যাবো আম্মা। যাবে যাবো এবং বিজয়ের হাসি হাসলেন। পরম যত্নে বাকি খাবারটুকু খাইয়ে দিলেন, সাথে ঔষধও। অতঃপর নিজের ঘর থেকে একটা কাঁথা এনে চিত্রার গায়ে জড়িয়ে দিয়ে চলে গেলেন। এতক্ষণে ডুকরে কেঁদে উঠল, অস্ফুট কণ্ঠে আওড়ালে, আল্লাহ মোর এত আত্মত্যাগ বৃথা যাইতে দিও লাই। সকাল হতেই নিজেকে পরিপাটি করে অসুস্থ শরীর নিয়ে নিজের গ্রামের উদ্দেশ্যে ছুটেছে চিত্রলেখা। জ্বর এখানে আছে, তবে সহনীয় পর্যায়ে। গায়ে জড়ানো পুরনো ছেঁড়া রং ছোটা কালো একটা বোরকা এবং নিকাব, হাতে একটা আছড়া ব্যাগ। আজ আর ফিরতে পারবে না। আগামীকাল সকাল হতেই ওখান থেকে রওনা দিবে। পথিমধ্যে দেখা হলো কাব্যতার সাথে। মুখোমুখি দাঁড়িয়ে দুজন। চিত্রলেখা ম্লান চোখে সামনে তাকিয়ে আছে। কাব্যতা ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। অদর পল্লবে দেখা মিলল এক টুকরো তাচ্ছিল্যের হাসি। ওই শাকচুন্নিরা আবারও তোরে টাকা আনতে পাঠাইছে কোকিলা। চিত্রলেখা সত্যি বলতে গিয়েও বলল না, মিথ্যার আশ্রয় নিলে। একটা দীর্ঘশ্বাস পেল, না আপা, আবারও মিথ্যা কইছিস? কিসের টানে? কার জন্যে এটা করতেছিস তুই? কেবল একটা সংসারের জন্যই কি? চিত্রলেখা কিছুক্ষণ চুপ করে রইল। পর মুহূর্তে নরম কণ্ঠে জানতে চাইল, ভালোবাসা এটা সংসারের স্বপ্ন দেখা বাসা কি পাপ আপা? মোটেও পাপ লয় কোকিলা। তবে চোখ কান মুখ বন্ধ কইরা মরিচিকার পিছনে চুটটা চলা বোকামি রে কোকিলা। শহুরেবাবু ঠিক ফিরবে আপা, তুমি দেখে লইও। কাব্যতে এ পর্যায়ে মৃদু শব্দ তুলে হেসে ফেলল। আব্বা কয়, মাইয়া গো, আত্মসম্মানের উপরে কিচ্ছু লাই। মাইয়া হইব দুর্বার, স্ফুলিঙ্গের মতোই তেজস্বী। ওগুরে পড়াইতে আইলে সে নিজেই ঝলসে যাইব গা। কার সাধ্য আছে ওগুরে নিয়ে খেলবার? সেই সুযোগ যদি মাইয়া নিজে না দেয়। একটু থামলো কি কাব্যতা, কিছু একটা ভেবে পুনরায় বলল, যে সম্পর্ক টেকার উপরে বাইসা আছে সেইখানে বিশ্বাস শব্দটা বড়ই ঠুঙ্কর কোকিলা। বড় কেন? আঘাত সহ্য করবার মতো মনটা শক্ত করিস রে মোর বোন। আচ্ছা মুই যাই এখন, হাতে বহুত কাজ পইড়া আছে, সাবধানে যাস তুই। তা ফিরবি তো কালকে? চিত্রলেখা ডানে বামে মাথা নাড়িয়ে হাঁ বোঝালো। কাব্যতা হেসে পাশ কাটিয়ে চলে গেল। চিত্রলেখা এক পাও নড়ল না। মস্তিষ্কের প্রতিটা নিউরনে বিদ্যুৎ গতিতে বয়ে চলেছে কাব্য আপার বলা প্রতিটা কথা। আপা যে ভীষণ বুদ্ধিমতী তার বলার অপেক্ষা রাখে না, কিন্তু ওকে যা ইঙ্গিত দিচ্ছে বারে বারে তা সত্যি হয়। চিত্রলেখা যে বাচ্চার সকল রাস্তা খুইয়ে বসবে। গাড় গুড়িয়ে পিছনে এক পলক দেখলো হাতের সাহায্যে বেলুনি নাচিয়ে ধুলে হেঁটে চলে সে শাড়ি পরিহিত কাব্যতা। চিত্রলেখার এক মুহূর্তের জন্য মনে হল, ও যদি কাব্যতা হয়ে জন্মাতো তাহলে কতই না ভালো হতো, সুন্দর একটা জীবন পেত। কত সত্য এটাই, মানুষ তার কল্পনা ব্যতীত কখনোই পুরোপুরি সুখী হয় না। আমাদের চোখের দেখা জানার আড়ালেও রয়ে যায় শত অজানা তিক্ততায় মোড়ানো গল্প। চিত্রলেখা গরুর গাড়ি থেকে নেমে বাড়া মিঠাইপুরের মাটিতে পা দিতে শরীর ছুঁয়ে গেল প্রশান্তির এক দমকা প্রবণ। রাস্তার এক পাশে ধান ক্ষেত ঘেঁষে কিছুক্ষণ চুপটি করে দাঁড়িয়ে রইল। মাথার উপরে গাছের ছায়া, বেনামি হাওয়ায় ভেসে আসছে কিছু মিষ্টি সুগন্ধ। হয়তো আশেপাশে কোথাও ফুলের গাছ আছে। বুক ভরে শ্বাস নিল মেয়েটা, বেশ ভালো লাগছে।
প্রায় 4 মাস পরে নিজ গ্রামে নিজের পদযুগল রেখেছে, কিন্তু বাড়ি অবধি যেতে মন চাইছে না। সকলের বিকৃত কথাবার্তা শুনতে মন সায় দিচ্ছে না একটু। সবাই যখন জানবে টাকা নিতে এসেছে, তখন তো ভাবি মা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিবে। কিভাবে সেই সব সামাল দিবে অসুস্থ আব্বাটা? ওদিকে ভাইজান তো এসবে উদাসীন। চিত্রলেখার একবার মনে হলে এই জীবনে থেকে মৃত্যু শ্রেয়। পরক্ষণে মেয়ে তীব্র বিরোধিতা করলো, মোটেও না। ওর যে এখনো শহরে বাবুর সাথে সুন্দর একটা সংসার করা বাকি আছে, ওকে সেজন্য হলেও বাঁচতে হবে তো। দুঃখের দিন ঠিকই ফুরিয়ে যাবে। এখন দুপুরবেলা সূর্যের অবস্থান ঠিক মাথা বরাবর। চিত্রলেখা আর দাঁড়ালো না। এখান থেকে 20টা মিনিট হাঁটলে ওদের বাড়ি। বড় একটা শ্বাস ফেলে বাড়ির উদ্দেশ্যে অগ্রসর হলো। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে গাছের ছায়া শেষ হয়ে এলো। রাস্তার দুপাশের উচ্চ গাছগুলো বেড়ে আসতে তীব্র দাবদাহে শরীর জ্বলে উঠল। এখনো 5 মিনিটের মতো হাঁটতে হবে। নিকে ফের এক পাশ উঠিয়ে কপালের ঘাম মুছে নিল। পরক্ষণে দ্রুত পা চালালো বাড়ির দিকে। বাড়ির ভেতর থেকে বেসে আসছে উচ্চস্বর কথাবার্তার আওয়াজ। চিত্রলেখার একটু কৌতূহল জাগলো মনে। পায়ে পায়ে এগিয়ে গেল সামনে। উঠানে পা রাখতে দেখলো পাড়া প্রতিবেশীরা সবাই উপস্থিত বাড়িতে। আব্দুল সাত্তার, চিত্রলেখার আব্বা, সূর্যের এই তীব্রতা দিব্যি সহ্য করে উঠোনের এক পাশে থম মেরে বসে আছেন, যেন এইসবে ওনার কোনো খেয়াল নেই। ঘটনা বুঝতে আর বাকি রইল না। পরের মুহূর্তে ভাইজানকে রামদা হাতে আব্বার দিকে ছুটে যেতে দেখে এই চোখ জোড়া বড় বড় হয়ে এলো, অথচ কেউ থামাচ্ছে না ভাইজানকে। সবাই বয়ে আরো দূরে সরে যাচ্ছে, কিন্তু মজা ঠিকই নিচ্ছে। 1 সেকেন্ডের জন্য চিত্রলেখার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। পরক্ষণে ছুটে গেল সেদিকে। ভাইয়ের সম্মুখে দাঁড়িয়ে আব্বাকে আড়াল করে দাঁড়ালো। চিল্লি উঠলো, ভাইজান দোহাই লাগে, থাইমে যান আপনি, এমনটা করবেন না, শান্ত হন একটুখানি। চিত্রলেখার কণ্ঠ শুনেই থমকে দাঁড়িয়ে পড়ল ওর ভাই ছত্রিক। তাকালো নিজের বোনের দিকে। আঁখি জোড়ায় হিংস্রতা মিঙিয়ে এলো খানিকটা, কিন্তু হাতের রামদা ফেললো না। কোনো কথা ছাড়াই ওকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিল। চিত্রলেখা তাল সামলাতে না পেরে ছিটকে যে দূরে পড়লো। ঘরের সামনে খোলা জায়গাটায় ইট দিয়ে একটুখানি উঁচু করে আছে। রাতের বেলা ওখানে বসে একটু জিরোই সকল। দুর্ভাগ্যবশত ইটের সাথে কপালে আঘাত লেগেছে। তৎক্ষণাৎ গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো। সেদিকে পাত্তা না দিয়ে আবারও ছুটে যেয়ে ছত্রিকের পা দুটো জড়িয়ে ধরলো মেয়েটা। হাউমাউ করে কেঁদে উঠল, ভাইজান মোর কসম আপনি থাইমা যান, ঘরে যাইয়া বসুন, মুই সবটা যাই না আব্বারে বুঝাইমু, আপনি শান্ত হন। ছত্রিক কদর নাড়িয়ে কিছু বলতে যাবে, তক্ষুনি হাই হাই করতে করতে বাড়িতে প্রবেশ করলেন চিত্রলেখার সৎমা কমলা বেগম। নামের সাথে মুখের আদলেরও ভীষণ মিল। পুরোই কমলা সুন্দরী, যদিও সেই রূপ এখন ক্ষয়ে এসেছে সংসার নামক যুদ্ধে নিজেকে বলিদান করে। এতক্ষণ মাঠে ছিলেন, অন্য জমিতে জন খাটছিলেন। একজন খবর দিতে ছুটে এসেছেন। মানুষটা এগিয়ে এসে স্বামীর কাছে দপ করে বসে পড়ল। এখনও চিত্রলেখাকে খেয়াল করেনি। উনি কপাল চাপড়াতে শুরু করলেন। মিনছেরে কইছিলাম চলো মোর বাপের বাড়ি লইয়া যাই, গেলা না। এ কেমন ছাওয়াল জন্মাইছে দেহ, এখন সাতবেলা মারতে আসে তোমারে, একদিন এমনিই তোমার প্রাণটা যাইব গা। ওনার কান্নার ভেগ বাড়লো। এত কিছুতে আব্দুল সাত্তার পুরোপুরি নীরব, চুপচাপ মাটির দিকে তাকিয়ে আছেন। মনের মাঝে কি চলছে বোঝা দুষ্কর। চিত্রলেখা তখনও ছত্রিকের পা জড়িয়ে বসে আছে। ছত্রিক ওর দিকে তাকাতেই ফের বলল, ভাইজান মোর কথাটা শুনেন, ঘরে যান আপনি। এতক্ষণে একটু সাহস করে এগিয়ে আসলো অয়ন্তিকা। ছত্রিকের পাশে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো, ঘরে চলুন আপনি, আপনার মা এসে ঝামেলা ফাঁকাইব। দেখছেন লাই কেমনে মরা কান্দুন জুড়িছে। একদম চুপ। এই রাক্ষসী মহিলা আমার মা হতেই পারে না। সৎমা কখনো আপন হয় না। ওই মহিলা আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে। একটু থেমে চিত্রলেখার দিকে তাকিয়ে আস্তে করে বলল, সাথে আমার বোনেরও। শেষের কথাটা আস্তে বলায় কারোর কান অবধি ফোসালো না। হঠাৎ এমন পশুর মতো গর্জনে ভয়ে পেয়ে ছিটকে কয়েক হাত দূরে সরে গেল অয়ন্তিকা।
কয়েক মিনিট সেভাবে দাঁড়িয়ে থেকে কাঁপা কাঁপা পায়ে ওখান থেকে কেটে পড়ল। পাশে যদি ওকে মেরে বসে, নিজে বাঁচলে বাপের নাম। নিজের মুখের কথা শেষ করে পাশে শব্দ করে রামদাটা ছুঁড়ে ফেলে চিত্রলেখার দিকে নিজের পা জোড়া ছাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল চৈত্রিক। যাওয়ার আগে অবশ্য হুঙ্কার ছুঁড়ে সবাইকে বাড়ি ফাঁকা করে দিতে বলেছে। ও যেতেই সবাই আস্তে ধীরে বাড়ির আঙিনা থেকে সরে পড়ল। রয়ে গেল হাতে গোনা কয়েকজন। চিত্রলেখা ভাইজানের প্রস্থানের দিকে তাকিয়ে ফুপিয়ে উঠল। ওর শান্তশিষ্ট ভদ্র ভাইজান কত পরিবর্তন হয়ে গেছে। ওর আগের ভাইজানকে খুব মনে পড়ে, যে সবসময় বইয়ের মাঝে ডুবে থাকতো। বাবা মায়ের বড় নেওটা ছিল। মায়ের মৃত্যু, বাবার একটা ভুল সিদ্ধান্ত সব লন্ডভন্ড করে দিল। সুন্দর একটা সংসার জাহান্নামে পরিণত হলো। এতক্ষণে চিত্রলেখাকে দেখতে কমলা বেগমের রাগ কয়েক গুণ বাড়ল। এই কপালপুরি আবার নিশ্চয় টাকা নিতে এসেছে। কমলা বেগমের ধারণা ওনার সুন্দর জীবনটা জাহান্নাম বানিয়েছে চিত্রলেখা। চৈত্রিককে বিগড়ে দিয়েছে মেয়েটা নিজেই। মা মরা বোন বলতে পাগল ছিল তো ছেলেটা। আগে পিছে না ভেবে মানুষজন না মেনে ছুঁয়ে দিলেন কিছু তিক্তবান। মায়ের আওড়ানো কঠিন বাক্য কর্ণগোচর হতেই চিত্রলেখা ভাবনাচ্যুত হলো। কেবল শুনল সবটা, ফালতু একটা শব্দ উচ্চারণ করে প্রতিবাদ করলো না। এই কপালপুরি এইখানে আইছে কি লাইগা? আমার জীবনটা নষ্ট কইরেও তোর শান্তি হইলে নিশ্চয় টাকা লইতে আইসস। টেকে কি গাছে ধরে? মেয়ের সম্পর্কে এমন কটু কথা শুনতে নারাজ আব্দুল সাত্তার। এই পর্যায়ে ধমকে উঠলেন কমলা বেগমকে। থাইমা যাও, মোর মাইয়া মুই দেখে লুমু। তুমি নিজ কাজে মন দাও গিয়ে, মোর মাইয়ারি নিয়ে ভাবা লাগবো না। পরপরই চিত্রলেখার দিকে তাকিয়ে মুখে মিশে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলেন। আম্মা তুমি ঘরে যাও দেখি, একটু জিরিয়ে এলো, মুই পানি বাতাসা জোগাড় করতেছি। স্বামীর এমন কথা শুনতে খেকিয়ে উঠলেন কমলা বেগম। হয় পারো তো কেবল মোর লগে চিল্লাইতে, পানি বাতাসা কি ওর মাগির জিওর বাড়ির থেকে লইয়াইছে? মোর টাকা দিয়ে কেনা ওই সব জুটব না ওর কপালে। আব্দুল সাত্তার এই পর্যায়ে রক্ত চক্ষু দিয়ে তাকালেন কমলা বেগমের দিকে। পাশে পড়ে থাকা রামদাটা ইশারায় দেখিয়ে হিসিয়ে বললেন, এই রামদাটা দিয়া তোমার শরীর থেকে গলাটা 2 ভাগ কইরা দিমু মুই। মুখটা সামলাও, ও মোর মাইয়া, ওরে মু খাওয়ামু, দূর হও সামনে থেকে। কথায় কথা বাড়ে। তার উপর চিত্রলেখার শরীরটা কেমন নিস্তেজ হয়ে আসছে। মাথার যন্ত্রণায় চোখ দুটো ঝাপসা হয়ে উঠেছে ক্ষণে ক্ষণে। উঠে দাঁড়ালো মেয়েটা, ছোট্ট করে মায়ের উদ্দেশ্যে বলল, মোর খাওয়ান লাগবে না মা, আপনি আব্বার লগে ঝামেলা পাকাইয়েন না, রাইটটা থাইকা কাইল চইলা যাবো। কথাটা বলেই রান্নাঘরের পাশে নিজের জন্য নির্ধারিত একটা ছাপড়া দেওয়া ঘরের দিকে অগ্রসর হলো। কমলা বেগম আরো কিছু বলতে নিচ্ছিলেন, কিন্তু স্বামীর ভয়ঙ্কর দৃষ্টি উপেক্ষা করতে পারলেন না। মুখ জামটা দিয়ে নিজ কাজে চলে গেলেন। ওনার পিছু পিছু 2 মেয়ে ছুটল। আস্তে ধীরে বাড়িটাও ফাঁকা হয়ে এলো। আব্দুল সাত্তার মাটিতে বসেই রইলেন। আলগোছে চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। বুক চিরে বেরিয়ে এলো পাঁজর কাঁপানো দীর্ঘশ্বাস। জীবন, ছোট্ট একটা জীবনও কতই না রঙ্গ তামাশা, আর দারিদ্রতা তা যেন কয়েক গুণ বাড়িয়ে দেয়। এক সালা করে কোনো রকমে ক্ষয়ে যাওয়া পুরনো জং ধরা টিন এঁটে রাখা, চারপাশে পাটকাঠির বেড়া। টিনের একটা দরজার পাটকাঠির বেড়া কেটে একটা জানালা করা আছে, যার পাল্লটা আবার টিনের। ঘরের ভেতরে আসবাবপত্র বলতেও এই একটা আধভাঙ্গা চৌকি আছে। চিত্রলেখা দুপুরে ঘরে প্রবেশ করতে দেখলো ভেতরে অবস্থা ভীষণ শোচনীয়। বোঝা যাচ্ছে ও না থাকায় বিগত মাসগুলোতে কেউ এই ঘরে পা রাখেনি। চারপাশে নোংরা, সাথে মাকড়সার জাল তো আছেই। একদণ্ড বিশ্রাম না নিয়ে নিজে ঘণ্টাখানেক সময় ধরে সবটা পরিষ্কার করেছে। তারপর পুকুরে যে গোসল দিয়ে বাবির কাছ থেকে একটা বালিশ চেয়ে এনেছে। ভাবি মুখটা কালো করলেও দিয়েছে। তারপর একেবারেই বিশ্রাম নিয়েছে মেয়েটা। আব্বা এসেছিল খাবার হাতে নিয়ে, কিন্তু তা চিত্রলেখার গলা দিয়ে নামেনি। 2-3 লোকমা মুখে দিয়ে ফিরিয়ে দিয়েছে। এতে আব্বা নামক মানুষটা যে খুব কষ্ট পেয়েছে সেটা চিত্রলেখা জানে।
কিন্তু নিজেও তো অপারগ। ভাত গলা দিয়ে না নামলে কিভাবে খাবে? সারাদিন না খাওয়ার দরুন বিকেলের দিকে শরীর আরো বেশি খারাপ লাগছিল, জ্বর বেড়েছিল। ভাগ্য ভালো শাশুড়ি দুটো ওষুধ দিয়েছিল সঙ্গে, সেগুলো খেয়ে শরীর একটু ভালো লাগছে এখন। বিছানার একপাশে জানালা ঘেঁষে বসে আছে চিত্রলেখা, জ্যোৎস্না বিলাসে মগ্ন। জানালার পাকা গলিয়ে প্রবেশ করেছে ঝিরিঝিরি বারুদ, মুড়িয়ে দিচ্ছে ক্লান্ত চিত্তকায়া। সুবিশাল অক্ষরে লক্ষ লক্ষ নক্ষত্রের মেলা, তার মধ্যিখানে বসে আছে সুন্দরী গোল চন্দ্রমা। দিব্যি নিজের নজর কাড়া রূপ প্রদর্শন করেছে প্রকৃতির বুকে। জানালার পিছনের উঠান পেরিয়ে দৃশ্যমান ধান ক্ষেতগুলো মৃদু সোনালি আলোয় ঝলমল করছে, মাঝে মধ্যে বেনামি হাওয়ায় নৃত্য করছে লম্বা ধানের শীষগুলো। কি মনোমুগ্ধকর দৃশ্য! এ যেন এক রূপকথার রাজ্য। চিত্রলেখার মুগ্ধ দৃষ্টি সেদিকেই নিবদ্ধ। এক মুহূর্তের জন্য ভুলতে বসেছে জীবনের সকল যাতনা। জীবনটা যদি রূপকথার গল্পের মতো সুন্দর হতো, নায়িকা চিত্রলেখা হতো। সুমিষ্ট ভাবনার মাঝে ভাইজানের কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতেই চিত্রলেখা চমকে পাশে ফিরল। একটা প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে চৈত্রিক। ভাইজানকে দেখতেই চিত্রলেখার মুখে হাসি ফুটে উঠল। উৎফুল্ল কণ্ঠে বলল, ক ভাইজান, কেমন আছিস? তখন খুব বেশি ব্যথা পেয়েছিস? বহু বছর পরে ভাইজানের মুখ থেকে সেই চিরসেনা সম্বোধন সাথে এমন অপ্রত্যাশিত প্রশ্ন শুনতে চিত্রলেখার বুকটা কেঁপে উঠল। ভাইজান ওকে ভালোবেসে নায়িকা ডাকত। ওনার চোখে চিত্রলেখা নাকি একটাই সুন্দর। ছোট্টবেলায় এই নিয়ে চিত্রলেখা হেসে কুটি কুটি হতো। পানিতে টলমল করছে ওর নেত্রযুগল। ম্লান হাসলো, লাগে নাই, মুই ভালো আছি ভাইজান। চৈত্রিকের হঠাৎ কি হলো কে জানে, দুই পায়ে এগিয়ে এসে অনেকগুলো বছর পর চিত্রলেখার মাথায় স্নেহের হাত রাখিল। সবসময় ভালো থাকিস নায়িকা, এখানে খাবার আর মলম আছে, রাতে খেয়ে কপালে লাগিয়ে নিস। অতঃপর চিত্রলেখাকে একটা শব্দ উচ্চারণের সুযোগ দেওয়া হলো না। খাবারের প্যাকেটটা বিছানায় রেখে হন্ততন্ত হয়ে বেরিয়ে গেল চৈত্রিক। মনে হলো এক প্রকার পালিয়ে গেল ছেলেটা, কিন্তু কার থেকে পালালো? চিত্রলেখার থেকে। মেয়েটা ছলছল নয়নে সেদিকেই তাকিয়ে রইল। পরক্ষণেই ভাইজানের ভালোবাসা উপলব্ধি করতে পেরেই প্রাণবন্ত হাসল। সুন্দরীতমা শশীর দিকে তাকিয়ে বলল, আমারে দেখে আবার হিংসে করিস না। ভাইজান মোরে এখনো আগের মতোই ভালোবাসে, কেবল প্রকাশ করবার পারে না। খিলখিলিয়ে হেসে ওঠে ভাইজানের আনা প্যাকেটটা খুলল। দৃশ্যমান হলো খিচুড়ি আর ডিমবাজি, চিত্রলেখার ভীষণ পছন্দের খাবার। আনন্দ কয়েক গুণ ভালো। ভাইজান ওর পছন্দের খাবারও মনে রেখেছে। খুশির পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। কাঁদতে কাঁদতে পরম তৃপ্তির সাথে সবটা খেলো মেয়েটা। কপালে মলমও লাগালো। চিত্রলেখার যে এমনই শত সামান্য ভালোবাসা পেলেই তারা নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে দাবি করে, অথচ সেই সামান্য ভালোবাসাটুকুই যেন ওদের ভাগ্যে থাকে না। রাতটাই কিয়ৎ সময়ের জন্য ঘরের মধ্যিখানে বসন্ত উকি দিল যেন। হাতের সব কাজ শেষ করে নিজে ঘরে বিছানায় বসে আব্বার জন্য অপেক্ষায় প্রহর গুনছে চিত্রলেখা। ও জানে মা ঘুমিয়ে গেলে আব্বা ঠিক আসবে। হলো তাই, ওকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। চোরের মতো ঘরে প্রবেশ করলেন আব্দুল সাত্তার। মেয়ের পাশটায় বসে স্নেহে মোড়ানো কণ্ঠে বললেন, আম্মা, তোমার শরীরটা এখন ভালো আসেনি? চিত্রলেখা আব্বাকে দেখতে ওনার হাঁটুতে মাথা রেখে শুয়েছে ইতিমধ্যে। সেভাবেই জবাব দিল, খুব ভালো আছি আব্বা। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন আব্দুল সাত্তার। শান্তিতে চোখ জোড়া বুঝে নিল চিত্রলেখা। কতগুলো মাস এমন প্রশান্তি অনুভব করেনি মেয়েটা। পরক্ষণেই ভাবুক হলো। দুটানায় পড়ে গেল, আব্বাকে টাকার কথা বলবে নাকি বলবে না। একটা দিনেই বুঝেছে সংসারের অবস্থা ভালো না। টানাপোড়েনের বেড়েছে। এদিকে ওর শখের পুরুষ এই বিষাক্ত দোটানা মস্তিষ্ক খুবলে খাচ্ছে প্রতিনিয়ত। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। মেয়ের অবস্থাটা বাবা নামক মানুষটা খুব করে বুঝলেন। জানতে চাইলেন, তোমার বাড়ির কর্তি এবার কয় টাকা চাইয়েছে আম্মা? চিত্রলেখা বন্ধ নয়ন জোড়া মেলে তাকালো। কিছু সময় আব্বার কুচকে যাওয়া মুখের দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল। এই কয় মাসে বয়সের চাপে পড়ে গেছে আব্বা নামক বটবৃক্ষের মুখমণ্ডলগুলো। দিনও বুঝি এইভাবে ক্রমশ ফুরিয়ে আসছে। মুহূর্তে চিত্রলেখার মনটা খুব খারাপ হয়ে গেল।
গলায় কান্নারা দলা পাকিয়ে আসলো, তবুও নিজেকে সামলিয়ে আস্তে করে বলল, 2,000 টাকা আব্বা, জোর লাই, না পারিলে দেওয়ান লাগবো না, ঘুরে কালকেই চইলে যাবো। মেয়ের কথাটা আব্দুল সত্তারের মুখটা ফ্যাকাশে হয়ে এলো। পর মুহূর্তে নিজেকে ঠিকঠাক রাখার প্রয়াস চালালেন। মেয়েকে নিজের অসহায়ত্ব দুর্বলতা বুঝতে দিতে চাইলেন না। আশ্বস্ত করলেন, আচ্ছা মুই চেষ্টা করবো, জোগাড় হইলে কালকেই দুপুর নাগাদ পাইয়া যাইবা। এমনিও তোমার বিয়ের যৌতুকের টাকাটা এখনো পরিশোধ করবার পারিলাই। যাই হোক, এমন ঘুমাও দেহি, অনেক রাইতে হইয়াছে, তোমার শরীরটাও ভালো না। আচ্ছা আব্বা, শুনো তো, তখন ভাইজান তোমারে মারতে নিছিল কেন? আরে তেমন কিছু না আম্মা, তোমার মায়ের লগে ওর ঝামেলার শেষ নাই। বাদ দাও তোমার ভাইজানের কথা, ওর রাগ কমিলে আবার আগের মতোই হইয়া যাইব গা। তুমি থাইকো, মুই যাই। উঠে চলে গেলেন আব্দুল সত্তার। চিত্রলেখার চোখে ঘুম ধরা দিল না। দু হাতের সাহায্যে বালিশে বর দিয়ে উপুর হয়ে শুল। দৃষ্টি যে উঠোনে থামলো, দেখলো বাবা উঠানে পায়চারি করছে। বুঝা গেল বাবার এই অস্থিরতার কারণ। একটু পরেই ওখানে ভাইজানকে আসতে দেখে একটু অবাক হলো বই কি। ছত্রিকার আব্দুল সত্তার ফিসফিস করে নিজেদের মধ্যে কি সব আলোচনা করলো। আলোচনা শেষ হতে ছেলের কাজ ছাপড়ে দিয়ে ঘরে চলে গেলেন আব্দুল সত্তার। ছত্রি কেমনই হয়ে গেছে এখন, রাগলে পশুতে পরিণত হয়ে যায়। কি বলছে কি করছে হুঁশ থাকে না। রাগ কামলে পরবর্তীতে আবারও নিজ রূপে ফিরে আসে। ছত্রিক চিত্রলেখার ঘরের জানালার দিকে এক নজর তাকাতে ভাই বোনের দৃষ্টি মিলল। চিত্রলেখা মুচকি হাসলো, অপর পক্ষ নির্লিপ্ত। ঘরে চলে গেল চৈত্রিক নিঃসঙ্গ। চিত্রলেখার আবারও হঠাৎ বুক ভার হলো। ভীষণ মনে পড়ছে শহরের বাবুকে। উনি যদি ফিরে এসে একটা বার সবটা ঠিক করে দিতেন, নিজের দেওয়া কথাটা রাখতেন, সবাইকে বলতেন এইসব টাকা খেলা বন্ধ করো তোমরা। কেন যেন আজ ভাগ্যের উপর ভীষণ হাসি পাচ্ছে চিত্রলেখার। কিন্তু কেন? আব্বার অসহায়ত্ব দেখে, নাকি নিজের অসহায়ত্ব অনুভব করে? জলে পরিপূর্ণ আখি যুগল নিয়ে মগনহীন থেকে গুনগুনিয়ে সুর তুলল, আমার ভাঙা ঘরের ভাঙা শালা ভাঙা বেড়ার পাকে। অবাক জ্যোৎস্না ঢুইকে পড়ে, হাত বাড়াইয়া ডাকে, হাত ইশারায় ডাকে, কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। চারপাশ মুখরিত করে দূর থেকে ভেসে আসছে ফজরের আজানের ধ্বনি। চিত্রলেখার ঘুম হালকা হয়ে এলো। কয়েক মিনিট ফেরতেই ফিটফিট করে নেত্রযুগল মেলে তাকালো। ঘুমু চোখেই উঠে বসলো। বেশ রাত করে একই জোরে ঘুম ধরা দিয়েছিল। চোখে বার কয়েক আলতো হাতে ডলা দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। আলগোছে জানালাটা খুলে দিল। দেখলো অন্ধকার এখনো বিরাজমান, তবে আস্তে ধীরে নিজেদের বিদায় বেলা সাজাচ্ছে। পূর্বে আকাশে সাদে রঙা কয়েকটা রেখে দাগ কেটে গেছে। ও বেরিয়ে গেল ঘর থেকে। চুলোর কাজটা এসে কয়লা খুঁজতে শুরু করলো। দাঁত মাজতে হবে তো, তারপর উজু সেরে নামাজ পড়তে হবে। অনেক খোঁজাখুঁজির পরেও কয়লা পেল না। এখানেই তো থাকে সবসময়, তাহলে এখন নেই কেন? মা কোথায় রেখেছে? হতাশ হলো মেয়েটা। অন্য কোথাও খুঁজতে উদ্যত হলো। তৎক্ষণাৎ পিছন থেকে শুনতে পেল ভাইজানের গলা, এই নে। চিত্রলেখা পিছু পড়ল। দেখলো ভাইজান দাঁত মাজছে। বাম হাতের উপর আরো একটা কয়লার টুকরো দৃশ্যমান, যেটা ওর দিকে এগিয়ে দিয়েছে। ও হেসে ওটা তুলে নিল। জানতে চাইলো, কনে পাইলা ভাইজান? লাকড়ি করেছিল। তোর পিয়ারের মা ওখানে লুকিয়ে রেখেছে। তোকে বড্ড ভালোবাসি কি না? ভাইজানের এমন কথাতে চিত্রলেখার হাসি মুখটা মিইয়ে এলো। মুখটা নামিয়ে নিল। নামাজের সময় পেরিয়ে যাচ্ছে। ছত্রিক তখনও ঠায় দাঁড়িয়ে। দিনের আলো ফুটতে শুরু করেছে। সেই আবছা আলোয় খুঁটিয়ে খুঁটিয়ে বোনকে দেখতে ব্যস্ত। গায়ের শ্যামবর্ণ রংটা আরো চেপে গেছে, এক প্রকার কালোই বলা চলে। দেহখানা শুকিয়ে কঙ্কাল সার হয়ে এসেছে। শরীরে জড়ানো একটা ছেঁড়া লাল ফড়ের সুতি শাড়ি। বিবাহিত, অথচ তাকে একটা স্বল্প মূল্যের নাকফুল ব্যতীত কিছুই নেই। তবুও সেটা সোনার তৈরি অলংকার নয়। ছৈত্রিক পাশে থুতু ফেলে বেশ ব্যঙ্গ করে বলল, তো শহরেরা নাকি অনেক বড় লোক মুখে শুনেছি শহরে কাপড়ের বড় ব্যবসা আছে তাদের, কিন্তু বাড়ির একমাত্র বৌমার কপালে একটা ভালো শাড়িও জুটেনি। চিত্রা মুখ তুলে চাইল। চোখ জোড়া ছলছল করছে। ভাইজানের ঠোঁটে লেগে থাকা তাচ্ছিল্যের হাসি
ওর লজ্জার দ্বিগুণ বাড়িয়ে দিল। ফের নজর নামিয়ে দিল, তা নিবিষ্ট রইল মাটির দিকে। সময় নিয়ে ছোট্ট করে অকপটে মিথ্যে বলে দিল মেয়েটা। আজকাল মিথ্যেটা যেন একটু বেশিই বলছে। নিজের সম্মান রক্ষার্থে এমন কিছু সত্য থাক না ডাকা, এতেই ক্ষতি তো নেই। আর থেকে থাকলো সেই সবই উদাসীন চিত্রলেখা। মোর ভালা শাড়ি আছে ভাইজান, মুই ইচ্ছে কইরেই মোর রসনে লাইয়া আসিলাই, বক্সে তুইলা রাখছি। বোনের বলা মিথ্যাটা খুব সহজেই ধরে ফেললো ছত্রিক। এটাও বুঝলো সত্যটা ধরে ফেলাতে ওর বোন ভীষণ লজ্জা পেয়েছি। নিজেকে দমিয়ে নরম কণ্ঠে প্রশ্ন ছুড়ল, 3 বেলা খাবার জুটে? দৃষ্টি নত রেখে এবার সাথে সাথে জবাব দিল চিত্রলেখা, এখানকার থেকে ওখানে তুই মুই বালা খাউন পাই ভাইজান। মানসিক অশান্তির থেকে ক্ষুধার জ্বালা খুব বেশি পীড়া দেয়, তাই না নায়িকা চিত্রলেখা? ছত্রিকের কণ্ঠস্বর বেজায় নিস্তেজ শোনালো। চিত্রলেখা চকিতে চোখে তুলে তাকালো, দেখলো ভাইজান উদাস চিত্তে ওই দূর আকাশে তাকিয়ে আছে। নিজেও সেদিকে তাকিয়ে প্রত্যুত্তর করলো, হ্যাঁ ভাইজান। খাওন না জুটলে ওই সব অশান্তি আরো ভাইরা যায়, মরণ যন্ত্রণা দেয়। থামলো, কিন্তু ছত্রিকের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। সেভাবেই আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কথাটা কি তবে শুনলো না? হয়তো, হয়তো না। বুকে সাহস জুগিয়ে চিত্রলেখা ধীরে একটা প্রশ্ন করলো, ভাইজান তুমি ভাবির লগে ভালা নেই? ভালো থাকার জন্য তোর ভাবিকে বিয়ে করেছিলাম নাকি? ভাইজানের এমন প্রত্যুত্তরে চিত্রলেখা একটু অবাক হলো বইকে। কিন কর্তব্য বিমর ও বিস্ফোরিত নয়নে ফেল ফেল করে ভাইজানের দিকে চেয়ে রইল। চোখ দুটো অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এইবার এখানে এসে ও যেন এক নতুন ছত্রিককে দেখছে। তবে কি ওর ধারণাটাই সঠিক? এখনো মা নিঃস্বার্থে নতুন ছাল ছেলেছে? আর কত নিচে নামবে মানুষটা? অবাকের চরম পর্যায়ে যে কথাটাও বলতে ভুলে গেছে মেয়েটা। ছত্রিক এতক্ষণে গাড় ঘুরিয়ে পাশে চাইলে, আইজি চলে যাবি নাইকে চিত্রলেখা? ভাইজানের কথায় চিত্রলেখা হুঁশে ফিরল, জবাব দিল, আজই চলে যাবো ভাইজান। আচ্ছা তুই এখানে দাঁড়া, আমি পানি এনে দিচ্ছি। দিনকাল ভালো না, পুকুর পাড়ে একা যেতে হবে না। মুখের কথাতে সমাপ্তি টেনে আর দাঁড়ালো না ছত্রিক। একটা মগ হাতে তুলে নিয়ে চলে গেল বাড়ির পাশের পুকুরের উদ্দেশ্যে। চিত্রলেখা ভাইজানের প্রস্থানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। গাল বেয়ে ফানি গড়িয়ে পড়ল টপ টপ করে। দিন শেষে ওর ভাইজানও ভালো নেই। কেবল শক্ত মনের মানুষটা কাউকে বুঝতে দেয় না। আফসোস, এদের কষ্ট দেখার জন্য শোনার জন্য কেউ নেই এত বড় দরিদ্রীতে। কারণ একটাই, ওরা অন্যদের কাছে নিজেদের সম্পূর্ণরূপে খুলে প্রকাশ করতে পারে না। যার দরুন দিন শেষে খারাপই রয়ে যায় সকলের নিকট। যেমন ওর ভাইজান। ওদের বাড়িটার চারপাশের পরিবেশ খুব সুন্দর। পিছন দিকে চোখ যত দূর যায় মাঠের পর মাঠ। বাম পাশে একটা পুকুর, তার ওপাশে আবার ফসলের ক্ষেত। ডান পাশে একটু জায়গা জমি পড়ে আছে, ওটা গ্রামের মোড়লের, যেখানে আপাতত ফুলের চাষ করছেন তিনি। তারপর থেকে আবার বসত বাড়িঘর। আর সামনে দিয়ে চলে গেছে একটা রাস্তা। রাস্তার ওপাশে বয়ে চলেছে বড় একটা বিল। খুবই মনোরম দৃশ্য, চোখ মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতোই একদম। চিত্রলেখা কয়েক পা এগিয়ে এসে ওই বিলের স্বচ্ছ পানির দিকেই এক নজরে তাকিয়ে রইল। ততক্ষণে কয়লা দিয়ে বার কয়েক গসা দিয়েছে তাতে। বেশ ভালো লাগছে ওর। বয়ে চলা পানির কলকল ধ্বনি মনটা সতেজ করে তুলছে। ছত্রিক পানি নিয়ে এসে ওর হাতে মগটা ধরিয়ে দিয়ে চলে যেতে নিলেই চিত্রলেখা বলে উঠল, ভাইজান আল্লাহ তোমার দুঃখের ভাগিদার মোরে বানাইয়া দিক, তবুও তুমি ভালো থাইকো। থেমে গেল ছত্রিকের চলন্ত পথযুগল। পিছনে ফিরে বোনের মলিন বদনে তাকিয়ে রইল ক্ষণকাল। পরক্ষণে হেসে ফেলল, আগে তোর নিজের দুঃখ কমা, তারপর না হয় আমার দুঃখের ভাগ নিলি। মাথা নেড়ে হাসতে হাসতে ওখান থেকে চলে গেল ছত্রিক। চিত্রলেখাও আর দাঁড়ালো না। বিষাদগ্রস্ত মনে উজু সেরে ঘরের দিকে অগ্রসর হলো। বেলা দুপুর। চিত্রলেখা বোরকা নিকাব পরে নিজেকে তৈরি করে ঘরে বসে আছে। গরমের অস্থির
হয়ে আছে মেয়েটা। বাবির থেকে একটা হাত পাখা এনে এক নাগারে নেড়ে চলেছে, তবুও যেন একদণ্ড স্বস্তি মিলছে না। সকালে ভাবি ভাত আর আলু ভর্তা দিয়ে গেছিল, সেটাই খেয়েছে, আর কিছু খায়নি। দুপুর গড়িয়ে চলল, এখনো তো আব্বা ফিরল না। তবে কি টাকাটা জোগাড় হয়নি? বাসা থেকে বেরোনোর পূর্বে আব্দুল সাত্তার বারবার করে চিত্রলেখাকে ওনার ফেরার অপেক্ষা করতে বলে গেছেন। তাইও অধীর আগ্রহ অপেক্ষায় প্রহর গুনে চলেছে। অসুস্থ মানুষটা সেই সকালে বেরিয়েছে, এখনো তো ফিরল না। মনে মনে একরাশ চিন্তায় ফেটে পড়ল। তবে ওকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কিয়ৎ সময় পেরোতে হন্ততন্ত পায়ে ঘরে প্রবেশ করলেন আব্দুল সাত্তার। মেয়ের হাতে টাকা ধরিয়ে দিয়ে বললেন, আম্মা 1,500 টাকা জোগাড় হইয়াছে, সামনের মাসে মুই বাকি টাকাটা দিয়া দিব। তুমি এখনই রওনা দাও, তোমার মা এলে বেজাল পাকাইব। টাকাগুলো হাতে নিয়ে থমকে দাঁড়িয়ে রইল চিত্রলেখা। একবার হাতের দিকে তাকাচ্ছে, তো আরেকবার বাবার ক্লান্ত মুখের দিকে তাকাচ্ছে। বুকটা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। হঠাৎ করে টাকাটা নিতে মন সায় দিচ্ছে না। এগিয়ে এসে ওড়নার একাংশ তুলে বাবার ঘর্মান্ত মুখমণ্ডল সযত্ন করে মুছিয়ে দিল। কিন্তু আব্বা, এতগুলো টাকা কই পাইলা? চৈত্রিক জানে আম্মা, তুমি রওনা দাও, ভালো থাকবা। কোনো সমস্যা হইলে মোর এখানে চইলে আইবা। তোমার আব্বা এখনো বাইসে আছে, তোমার ভালা খাওয়াইতে না পারলেও না খাওয়াইয়ে রাখবো না। ওই বাড়ির দরজাটা তোমার জন্য আজীবন খোলা রবে আম্মা। আমি না রইলেও ছত্রিক রবে, ও তোমারে ফেরাইবে না। চিত্রলেখা পপিয়ে উঠে বাবাকে জড়িয়ে দিল, কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো আওড়ালো। মোর জন্য আপনার খুব কষ্ট হইয়া যায় আব্বা, মোরে ক্ষমা করবেন, মোর ভাগ্যটাই পড়া। কাইদো না মা, চলো তোমারে মোড় অব্দি আগাইয়া দিয়ে আসি। না আব্বা, আপনি বিশ্রাম নিন, মুই একাই চইলা যাইতে পারো। আব্দুল সাত্তারের শরীরটাও আর সায় দিচ্ছে না। সেই সকাল থেকে অসুস্থ শরীর নিয়ে খুব ছোটাছুটি হয়ে গেছে। এখন একটু বিশ্রামের বড্ড প্রয়োজন। উনি মেয়ের কথা মেনে নিলেন, সম্মতি দিলেন। আচ্ছা আম্মা, দেখে শুনে যাইবা। চিত্রলেখা মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। রাস্তা পর্যন্ত আব্দুল সাত্তার ফিসু ফিসু গেলেন। রাস্তায় উঠতে কমলা বেগমের সাথে দেখা হলো চিত্রলেখার। মুখোমুখি হলো দুজন, কিন্তু আজ নিজেই কোনো কথা বলল না চিত্রলেখা। অদৃশ্য এক ঘৃণা জন্মেছে মানুষটার প্রতি। পাশ কাটিয়ে মোড়ের দিকে এগোতে শুরু করলো। চিত্রলেখার এমন ব্যবহারে কমলা বেগমের কপালে বাজ পড়ল। পরক্ষণে মুখ জামটা দিয়ে এক পলক আব্দুল সাত্তারের দিকে তাকিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। উনি যেতে চিত্রলেখা থমকে দাঁড়িয়ে পড়ল। পিপাসার্ত চোখ দুটো চারপাশে দৃশ্যমান হলো। ভাইজানকে খুঁজে চলল, কিন্তু তার দেখা মিলল না। আব্বাকে ইশারায় বাড়ির ভেতর চলে যেতে বলল, কিন্তু আব্দুল সাত্তার গেলেন না। ছলছল নেত্রে ঠায় দাঁড়িয়ে রইলেন চিত্রলেখা। বুঝলো ও না যাওয়া অবধি আব্বা যাবে না। এক বুক হাহাকার নিয়ে মোড়ের দিকে অগ্রসর হলো মেয়েটা। 20 মিনিট মতো হেঁটে মোড়ে পৌঁছাতে দেখলো একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। ও সেদিকে এগিয়ে যেয়ে ভাড়া মিটিয়ে বসলো। গরুর গাড়ি চলতে শুরু করলো। এই প্রথম বুকটা কেমন অদ্ভুত যন্ত্রণায় পিষ্ট হচ্ছে। মনে হচ্ছে আর হয়তো কখনো এই গ্রামে আসা হবে না। এটাই শেষবারের মতো নিজ গ্রামে পদযুগল রাখা হলো। চোখের কার্নিশ বেয়ে ফানি গড়িয়ে পড়লো। পর মুহূর্তে চিত্রলেখা সম্পূর্ণে তা মুছে নিল। তক্ষুনি কোথায় থেকে ছত্রিক দৌড়িয়ে এসে একটা প্যাকেট ধরিয়ে দিল ওর হাতে। মুখে বলল, নায়িকা। চিত্রলেখা, এতে শুকনো খাবার আছে, যেতে যেতে খেয়ে নিস। ছত্রিক থেমে গেল, দাঁড়িয়ে বোনকে বিদায় জানালো। গুটি গুটি পায়ে গন্তব্যের দিকে এগিয়ে চলল গরুর গাড়ি। চিত্রলেখা এক চিত্তে ভাইজানের দিকে তাকিয়ে রইল। ছত্রিকের শরীরে জড়ানো একটা কালো একরঙা শার্ট, যার হাতাটা কুনুই পর্যন্ত গোটানো, এবং একটা শুভ্র রঙা চেক চেক লুঙ্গি। পরশা দেহে রংটা খুব মানিয়েছে। মুখে ছোট ছোট করে রাখা ছাপ দাড়ি। দেখতে নায়কের থেকে কোনো অংশে কম নয় ওর ভাইজান। একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সত্ত্বেও দুই ভাই বোনের দেহের রঙে আকাশ পাতাল পার্থক্য, কিন্তু মুখের আদলে ঠিক কি সাদৃশ্য আছে। একটা সময় পেরিয়ে চোখের পর্দা থেকে মুছে গেল ছত্রিকের অস্তিত্ব।
চিত্রলেখা চোখ জোড়া বুঝে নিল। গাড়ির ছাউনির সাথে হেলান দিয়ে ঘাপটি মেরে বসে রইল। চোখ দিয়ে বর্ষণ নেমেছে ততক্ষণে। জোরে পড়েছে তার নিজ দ্বারায়। মেয়েদের জীবন এমন অদ্ভুত কেন? নিজেদের পরিচিত একটা গ্রাম, পরিচিত মানুষগুলো একটা সময় অপরিচিত হয়ে যায়, আর যারা আগের মতোই থেকে যায় তাদের কাছে থাকার সৌভাগ্য হয় না। বাহা, নারী জীবন কতই বৈচিত্র্যময়। চলবে।